এখানেই কই মনিটর কই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আমরা জব মেডিসিন টিম কিন্তু আপনাদের জন্য ঈদ উপহার নিয়ে হাজির হয়ে গিয়েছি। তার মানে আজকে কিন্তু খুবই অ্যামেজিং একটি ক্লাস হবে। আমাদের সম্মানিত সবুজ স্যার কিন্তু আপনাদেরকে বেটা কি দিবেন স্যার? এটা দেখা যায় না তো। ও স্যার গো, ও স্যার মুক্তিযুদ্ধের যেইগুলো আচ্ছা। নিয়ে কনফিউশন আমরা ভুল জানি অনেক সময় বা কনফিউশন আছে সেগুলো। আচ্ছা, এটা সেটা আছে, বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ জিনিসগুলো রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়। এই সব জিনিসগুলো কিন্তু স্যার আজকে ক্লিয়ার করে দিবেন ইনশাআল্লাহ। এবং এটা কিন্তু পর্ব 4, যেসব প্রশ্ন কনফিউশন হতে বাধ্য সেসব প্রশ্নের সমাধান। তো যাই হোক, মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসে না বললেই মানে কি বলে আসে না এমনটা কিন্তু এক্স্যাক্টলি একেবারে যে কোনো পরীক্ষায় কিন্তু মুক্তিযুদ্ধটা খুবই গুরুত্বপূর্ণ। আর মুক্তিযুদ্ধ গুরুত্বপূর্ণ হবেই বা না কেন, কারণ হচ্ছে যারা এত কষ্ট করে আমাদের দেশকে স্বাধীন করলেন তাদেরকে আলোচনা অথবা তাদেরকে মনে রাখা এটা আমাদের নৈতিক দায়িত্ব। যাই হোক, আজকে কিন্তু সব বিষয়গুলো একেবারে সঠিকভাবে স্যার তুলে ধরবেন। মুক্তিযুদ্ধ রিলেটেড যত রকমের কনফিউশন আছে সব কনফিউশন আজকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। স্যার পর থেকে মানে আজকের পর থেকে মুক্তিযুদ্ধ নিয়ে যদি কোনো প্রশ্ন আসে ইনশাআল্লাহ আপনি শতভাগ শুদ্ধ আনসার করতে পারবেন। তো যাই হোক, যে যেখান থেকে লাইভটি দেখছি প্রিয় ভাই বোন আমার, আমরা সবাই শেয়ার করে লিখে দিব। এবং যেহেতু আজকের ক্লাসটি অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা সবাই প্রচুর শেয়ার করবো এবং অবশ্যই আমরা রিয়াকশন ইউজ করবো। আমরা ফেসবুকে পোস্ট করলে রিয়াকশন ইউজ করি না প্রিয় ভাই বোন আমার? ফেসবুকে পোস্ট করলে আমরা কিন্তু রিয়াকশন ইউজ করি, হ্যাঁ, লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট। সো আপনার যা মন চায় ইউজ করেন, লাভ রিয়েক্ট লাইক যা মন চায় ইউজ করেন, কিন্তু ইউজ করেন, ঠিক আছে ইনশাল্লাহ। কেউ ফেসবুকে পোস্ট করলে আমরা লাভ রিয়েক্ট দিই না বলেন, লাইক রিয়েক্ট দিই না। সো আমাদের ক্লাসটাতে, আমাদের সবুজ স্যারের ক্লাসটাতে প্রচুর পরিমাণে লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট দিবেন। তাহলে যেটা হবে, যারা স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্র, পড়াশোনার সাথে কানেক্টেড, তাদের কাছে কিন্তু ক্লাসটা ফেসবুক অটোমেটিক্যালি পৌঁছায় দিবে। এই জন্য আমরা প্রচুর পরিমাণে রিয়েকশন ইউজ করবো এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবো। বা সবাই খেলা দেখতে গেছে। সবুজ স্যারের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। গুড, মাশাআল্লাহ। কি রে ভাই, সবুজ স্যারের শিরায় শিরায় রক্ত, সবুজ স্যারের রক্ত। কি রে ভাই, সবুজ স্যারের এত পাগল, বাহ মাশাআল্লাহ, গুড। হ্যাঁ, এতদিন মানুষ ছিল পাগল ছিল কুয়াকাটা হুজুরের, এখন দেখি কুয়াকাটা স্যারের পাগল। হ্যাঁ, মানুষজন তো ভালোবাসে, গুড, আলহামদুলিল্লাহ। ভাই একটু দ্রুত করবো, আমরা দেরি করবো না প্রিয় ভাই বোন আমার। আমরা খুব দ্রুত শেয়ার করে দিব যাতে করে আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করতে পারি। আমাদের সবুজ স্যারের মুখ থেকে শুনতে চাই কিছু। আমাদের সবার প্রিয় সবুজ স্যার। আজকে যে লেকচারটা সাজানো হয়েছে একদম মুক্তিযুদ্ধের অনেকগুলো বিষয় যেটা আমরা কনফিউশনে পড়ি, প্রায় আমরা দেখি আসলে মানে এটা যে কনফিউশনে আছে এটাই জানি না। এক্স্যাক্টলি এরকম যে কোশ্চেনগুলো আছে যেগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার আসে, আমরা সেই প্রশ্নগুলোকে নিয়ে কিন্তু আজকে লেকচার সাজিয়েছি। এবং যারা দেখবেন আপনার জীবনে অন্যতম একটা জিকে ক্লাস হতে পারে, কারণ এখান থেকে মুক্তিযুদ্ধ থেকে ক্লাস মানে প্রশ্ন হয় না এমন কোন সেক্টর নাই বাংলাদেশে, এমন কোন সেক্টর বিসিএস এর প্রিলি বলেন, রিটেন বলেন, ভাইবা বলেন, হ্যাঁ প্রাইমারি যে ভাইবা বলেন, যা বলেন এইগুলো থেকে কিন্তু সবচেয়ে বেশি কোশ্চেন আসে। এটার শুধু আপনি বলতে পারবেন না যে প্রিলিতে আসে বা রিটেনে আসে, এটা ভাইবা সবচেয়ে বেশি কিন্তু জিজ্ঞেস করে কি সাধারণ জ্ঞান এবং এই মুক্তিযুদ্ধ থেকে। তার মানে আমরা বলতে পারি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে টপিক, মানে অন্য টপিক তো স্যার শুধু প্রিলিমিনারির জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এই টপিকটা প্রিলি, রিটেন, ইভেন ভাইবা সব সেক্টরের জন্য গুরুত্বপূর্ণ। এবং বিসিএস প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20 গ্রেড সকল সেক্টরের ভাই বোনদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। তো সবাই একটু দ্রুত শেয়ার করে ডান লিখে দেই প্রিয় ভাই বোন আমার। গুড, শেয়ার ডান। আপনাদের ক্লাস নিতে এই জন্যই এত ভালো লাগে আলহামদুলিল্লাহ। আপনারা মাশাআল্লাহ কথা শোনেন, এতে শেয়ার করতে বলতেছি, দেখেন স্যার সবাই শেয়ার করে ডান লিখতেছে, শেয়ার ডান। গুড, মাশাআল্লাহ, গুড। এভাবে সবসময় আমাদেরকে সাপোর্ট দিলে তো আমরা আপনাদেরকে আরো ভালো কিছু দিতে পারবো এবং অনেক বেশি পরিমাণে আপনাদেরকে ক্লাস উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। সো গুড, সবাই শেয়ার ডান। এই তো গুড, শেয়ার ডান স্যার। এই তো মনিয়া শেয়ার করে ডান লিখে দিয়েছেন। খেলার মধ্যে ক্লাস কিন্তু তারা দেখে। হ্যাঁ, এই তো মানে দেখেন, এটা হচ্ছে মানে সফলতার একটা লক্ষণ। প্রত্যেকটা জিনিসের একটা লক্ষণ আছে। যারা আসলে বাংলাদেশে খেলা চলতেছে আমরা জানি অনেক খেলা প্রিয় মানুষজন তারা কিন্তু খেলার দিকে চলে গেছে। তো এর মধ্যে যারা জয়েন হয়েছেন, যারা যুক্ত হয়েছেন, আসলেই অসাধারণ। আপনাদের চাকরির প্রতি ঝোঁক আছে, আপনাদের যে ডিটারমিনেশন এটা কিন্তু অনেক বেশি। সেক্ষেত্রে আমরা বলতে পারি ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু করবেন। কমেন্ট করছে, আসসালামু আলাইকুম স্যার, টাঙ্গাইল আকুর ঠাকুর পাড়া থেকে দেখছি। এই আকুর ঠাকুর পাড়া ছিল টাঙ্গাইলে আমার লাস্ট ক্লাস নিয়ে আসছে। আকুর ঠাকুর পাড়া স্যার, এটা একটা মানে একটা অদ্ভুত একটা নাম আকুর ঠাকুর পাড়া। ওনাদেরকে বলছিলাম এটা আবার কেমন না, এই জন্য ওনারা কমেন্ট করতেছে আকুর ঠাকুর পাড়া থেকে। সাবিহা এমান, আচ্ছা সবুজ স্যার আমার খুব ভালো লাগে, ওকে খুব ভালো। আচ্ছা দ্রুত শেয়ার করে দেই সোনামণিরা, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার। এই তো গুড, শেয়ার ডান। ইকরাম স্যার, ওকে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। সাবিহা শেয়ার করে ডান লিখে দাও প্রিয় বোন আমার। লুজাইনাজুল জান্নাত আমাদের খুবই একজন রেগুলার স্টুডেন্ট আলহামদুলিল্লাহ, সে কিন্তু রেগুলার আমাদের ক্লাস করে আলহামদুলিল্লাহ।
গুড। সত্যিকার অর্থে দেখেন, যাদের চাকরির প্রতি ঝোঁক আছে এবং হচ্ছে যারা সত্যিকার অর্থেই ডিটারমাইন্ড যে আমাকে একটা ভালো কিছু করতে হবে, একটা ভালো চাকরি পেতে হবে, শত শত হাজার হাজার মানুষ খেলা দেখলেও সেই মানুষটা খেলা দেখতে পারবে না, তাই না? এটাই হচ্ছে ফ্যাক্ট আর কি। সো যে যেদিকে যায় যা, কিন্তু আমি আমার যে ডিটারমিনেশন, আমাকে পড়াশোনা করতে হবে, ভালো কিছু করতে হবে, এই দিয়েও যে বেকার অবস্থায় বাড়ি যাচ্ছেন, কত বড় লজ্জার ব্যাপার এটা, হ্যাঁ তাই না? কত বড় ইসের ব্যাপার এটা, তাই না বলেন? সেই জন্য ভাই আমরা খুব ভালো মতো পড়াশোনা করি, ভালো কিছু অবশ্যই হবে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ স্যারকে অনুরোধ করবো স্যারের খুব মূল্যবান ক্লাসটি শুরু করার জন্য, ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। তো দেখেন, আমরা আসলে আর কথা বাড়াবো না। আর যারা যুক্ত হয়েছেন তারা তো যুক্ত অলরেডি হয়েছেন। আসলে আজকে বাংলাদেশ এবং নেদারল্যান্ডের অনেকে লিখছেন স্যার পেইড ব্যাচে বাংলাদেশ বিষয়গুলোর জন্য ক্লাস সবুজ স্যারকে দিলে আমাদের জন্য অনেক ভালো হতো। যাই হোক, এটা অফিসে আপনারা বলতে পারেন, এটা আশা করি এখানে না বলাই ভালো। যাই হোক, বাংলাদেশ নেদারল্যান্ডের খেলা চলতেছে এবং অনেক দর্শক, আমাদের অনেক স্টুডেন্ট তারা কিন্তু আসলে এই খেলার সাথে যুক্ত হয়েছেন, অনেকেই হয়তো খেলা দেখতেছেন, এই জন্য আমাদের স্টুডেন্ট আজকে কম। এটা আগেই আমরা বুঝতে পারছি যে আজকে বাংলাদেশের খেলা যেহেতু আছে, তার মানে স্টুডেন্ট কম থাকবে। আচ্ছা, স্টুডেন্ট বললেন স্যার রাতে পিডিএফ দিবেন। আচ্ছা, এই ক্লাস শেষে আমি বাড়িতে যাবো ইনশাল্লাহ, তারপর আপনাদের পিডিএফ দেবো। সাব্বির কি অবস্থা এটার? থামে গেল কেন? ঠিক আছে, তাহলে আপনাদের ওকে, আমরা তাহলে কথা না বাড়ি আমরা শুরু করি। দেখেন, হেডলাইন দেখে বুঝতে পারতেছেন যে আসলে আমাদের যে এই টপিক, সেটা হচ্ছে যেসব কোশ্চেনে, মুক্তিযুদ্ধ ভিত্তিক যেসব প্রশ্নে আমরা দেখি কনফিউশন হয়, আপনি কোনো না কোনো সময় কনফিউশনে পড়েছেন, সেই সব কোশ্চেন নিয়ে আজকে হচ্ছে আমরা আলোচনা করব। লোজেনাতুল জান্নাত আর টাঙ্গাইলে আমার স্টুডেন্ট। যাই হোক, আমরা শুরু করি। তো দেখেন, প্রথম কোশ্চেন, বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার কে পাঠ করেন? যখনই এই পাঠের কথা আসে, খুব বেশি আমরা আলোচনা করব না, যখনই আমরা পাঠের কথা আসে যে এই ইশতেহার কে পাঠ করছে, শপথ বাক্য কে পাঠ করাইছে, তখনই আমাদের মাথায় একটা উত্তর ভেসে আসে, সেটা হচ্ছে অধ্যাপক ইউসুফ আলী। সেটা কি ভেসে আসে? অধ্যাপক ইউসুফ আলী। অর্থাৎ কে পাঠ করছে, কি পাঠ করছে, ওইটা ডিফারেন্ট জিনিস। পাঠ শব্দটা থাকলি, স্বাধীনতা আর পাঠ শব্দটা থাকলি, মাইরা দিয়ে অধ্যাপক ইউসুফ আলী। আসলে একটু খেয়াল করেন তো ভাইয়া, এই যে 1 নম্বর কোশ্চেন, বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার কে পাঠ করছে বলেন তো? কে পাঠ করছে বলেন? আচ্ছা, রসুল মোল্লা লিখছে, আপনার তো জানাবো আমি। দেখেন, বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার কে পাঠ করছে? এতে কি হবে? 1 নম্বরে কি হবে দেখি, এটা আপনারা কি বলেন? অর্জুন লেখছেন বি, আব্দুল মান্নান। দেখি এইটাই আপনারা পারেন কিনা 1 নম্বর। আবার পদ্মালোচন রায় লিখছেন আব্দুল মান্নান, হয় নাই। দেখেন, এই এখনই কনফিউশনে পড়ে গেল। দেখি না কে পারেন বাংলাদেশের স্বাধীনতা ইশতেহার কে পাঠ করে? এটা আমি এমনি লিখছি, এটা যে আনসার সেটা না। লিজা আক্তার লিখছেন খ, সানাউল অধ্যাপক ইউসুফ আলী, লুজাইলাতুন জান্নাত লিখছেন খ। হইতেছে না ভাই, কারোটা হইতেছে। সুমাইয়া ইসলাম লিখছেন ক। এই যে অধ্যাপক ইউসুফ আলী, মানে সবগুলো আমি ক্রস দিয়ে দিই, কারণ আমি আলাদা করে বলতেছি না কিছু। অর্জুন লিখছেন ডি, হয় নাই। মরিয়ম খাতুন ক। ভাই কারোটাই হইতেছে না। দেখেন, 1 নম্বর কোশ্চেনটাই আপনারা পারতেছেন না। গ, অনেকে লিখছেন সি। তো দেখেন, বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার কে পাঠ করে? বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার পাঠ করে শাহজাহান সিরাজ। শাহজাহান সিরাজ হচ্ছে গ নাম্বার হচ্ছে আনসার। বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার পাঠ করছে শাহজাহান সিরাজ। তাহলে অধ্যাপক ইউসুফ আলী কি পাঠ করছে? অধ্যাপক ইউসুফ আলী কি পাঠ করছে আমরা একটু পরে আসবো, কারণ কোশ্চেনগুলো পর্যায়ক্রমে আসে। না লিখছেন আব্দুল মান্নান, তাদেরটা হয় নাই। ক নাম্বার হয় নাই, খ নাম্বার হয় নাই, ঘ নাম্বার হয় নাই। বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় 1971 সালের 3রা মার্চ। 1971 সালের 3রা মার্চ শাহজাহান সিরাজ এই বাংলাদেশের স্বাধীনতা ইশতেহার পাঠ করে। দেখেন, আমাদের নির্বাচনী ইশতেহার আছে। নির্বাচনী ইশতেহার মানে কি? ইশতেহার মানে হচ্ছে এই যে ম্যানিফেস্টেশন, অর্থাৎ আমরা যদি ক্ষমতায় যাই, আমাদের দল যদি ক্ষমতায় যায়, তাইলে আমরা দেশের জন্য কি কি করব, ঠিক আছে? এই যে বাংলাদেশের স্বাধীনতা ইশতেহার ছিল এরকম যে বাংলাদেশ যদি স্বাধীন হয়, এই বাংলাদেশের উদ্দেশ্য হবে 3টা। একটা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, সকল ধরনের বৈষম্যের অবসান হবে, এবং বাঙালির যে সংস্কৃতি আছে, ভাষা সংস্কৃতির পূর্ণ বিকাশ হবে। এটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ইশতেহার। এটা পাস করে কে? শাহজাহান সিরাজ, 1971 সালের 3রা মার্চ, ঠিক আছে? পরের কোশ্চেনে দেখেন, স্বাধীনতার ঘোষণাপত্র কে পাঠ করছে? এটা আমরা জানি। এটার সাথেই আমরা এই যে আমি এই জন্যই বলছি যে কনফিউশন যে জিনিসগুলো আছে। আগেরটা বলছি স্বাধীনতার ইশতেহার, তাহলে ওটা ছিল স্বাধীনতার ইশতেহার কি পাঠ করছে? স্বাধীনতার ইশতেহার পাঠ করছিল কে? শাহজাহান সিরাজ।
আর এই যে জিনিসটা সেটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র। স্বাধীনতার ঘোষণাপত্র, স্বাধীনতার ঘোষণাপত্র। তাহলে এই স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে? অধ্যাপক ইউসুফ আলী। দেখছেন, তাহলে প্রথম কোশ্চেনটাই আপনারা পারলেন না, মনে করছেন সব অধ্যাপক ইউসুফ আলী। তাহলে দেখেন স্বাধীনতার ঘোষণাপত্র, আর এটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র, এটা হচ্ছে স্বাধীনতার ইশতেহার। তাহলে স্বাধীনতার ইশতেহার কে পাঠ করছে? শাহজাহান সিরাজ। আর স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করছে অধ্যাপক ইউসুফ আলী। ক্লিয়ার? তাহলে পাঠ করা দেখেই আপনি অধ্যাপক ইউসুফ আলী মাইরে দিতে পারবেন না। ওকে, পরের কোশ্চেন আসেন, আমরা খুব বেশি সময় নিব না। মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান পরিচালনা করছে কে? শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে? 3 নম্বর কোশ্চেনের আনসার বলেন। দেখেন কোন পরীক্ষা আছে? ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় হিসাব রক্ষণ কর্মকর্তা 2003। বলেন 3 নম্বর উত্তর কি হবে? 3 নম্বরে এই যে মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান পরিচালনা করছে কে? 3 নম্বর। আচ্ছা, সানাউল্লাহ লিখছেন অধ্যাপক ইউসুফ আলী। আচ্ছা, মেহেদি হাসান লিখছেন সি, সিদরাতুল মুনতাহা বুশরা লিখছেন সি, আব্দুল মান্নান, রাসূল মোল্লা লিখছেন আব্দুল মান্নান। আচ্ছা, তাহলে সবাই পারতেছেন মোটামুটি। তাহলে দেখেন মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান। তাহলে আমরা আবার একটু রিকল করার চেষ্টা করি। আবার যদি রিকল করি তাহলে দেখেন এই যে স্বাধীনতার ইশতেহার পাঠ করছে কে? ইশতেহার পাঠ করছে, এটা স্বাধীন হওয়ার আগে, দেশ স্বাধীন হওয়ার আগে ইশতেহার পাঠ করছে কে? ইশতেহার পাঠ করছে শাহজাহান সিরাজ। ইশতেহার পাঠ করছে শাহজাহান সিরাজ, দেশ স্বাধীন হওয়ার আগে ইশতেহার। এরপর স্বাধীনতার ঘোষণাপত্র কে পাঠ করছে? স্বাধীনতার ঘোষণাপত্র, আপনি বোঝানোর জন্য আবার বলতেছি, আপনি যাতে কনফিউশনে না পড়েন। স্বাধীনতার ঘোষণাপত্র ইউসুফ আলী। কে পাঠ করছে? ইউসুফ আলী। আর এই যে মুজিবনগর সরকারের যে ঘোষণাপত্র শপথ যে অনুষ্ঠান পরিচালনা করছে আব্দুল মান্নান। তাইলে আপনি এই যে অনুষ্ঠান দেখছেন আর মুজিবনগর সরকার দেখছেন, দেখেই যে আপনি সরাসরি মাইরা দিবেন অধ্যাপক ইউসুফ আলী, তাহলে কিন্তু হবে না ভাইয়া। তাহলে দেখেন ইশতেহার শাহজাহান আলী, স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করছে ইউসুফ আলী, ইশতেহার শাহজাহান সিরাজ। আর হচ্ছে যদি বলি এই যে অনুষ্ঠানটা পরিচালনা করছে একজন উপস্থাপক থাকে না, উপস্থাপক ছিল কে? এই যে আব্দুল মান্নান। ক্লিয়ার? তাহলে দেখেন পরের কোশ্চেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয় আর কবে গৃহীত হয়? বাংলাদেশের স্বাধীনতার এই যে ঘোষণাপত্র কবে জারি করা হয় আর কবে গৃহীত হয়? খেয়াল করেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? এটা যদি জিজ্ঞেস করি 4 নম্বর, দেখেন স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় 10 এপ্রিল 1971। জারি করা হয় কবে? 10 এপ্রিল 1971। যদি আমরা পরের কোশ্চেনটা দেখি তাইলে দেখবেন বাংলাদেশ স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়। মনে রাখবেন জারি হয় যেদিন, গৃহীত হয় এদিন, তার মানে 10 এপ্রিল 1971। দেখেন 22তম বিসিএস, আগেরটা ছিল কততম বিসিএস? আগেরটা ছিল 14তম বিসিএস। কবে জারি করা হয়? এটাও 10 এপ্রিল। আর কবে গৃহীত হয়? এটা হচ্ছে কি 10 এপ্রিল। তার মানে আমরা কি বলতে পারি? স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় এবং গৃহীত হয় দুটোই কবে? 10 এপ্রিল 71। তাহলে 17 এপ্রিল কি হয়েছে? 10 এপ্রিল 1971 স্বাধীনতার ঘোষণাপত্র জারিও করা হয় এবং গৃহীত হয় 10 এপ্রিল 1971। পরের কোশ্চেন যদি আমরা দেখি, এই যে স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয় এবং গৃহীত 1971, কিন্তু 17 এপ্রিল কি হয়? মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান হয়। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখেন 6 নম্বর কোশ্চেনটা, এটা নিয়ে ম্যাক্সিমাম ভুল করবে, ম্যাক্সিমাম। 6 নম্বরের উত্তর বলেন। 6 নম্বর, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়? বলতে হবে কোথায় গঠিত হয়। এই যে মুজিবনগর সরকার, এটা কোথায় গঠিত হয়? মুজিবনগরে নাকি কলকাতায় নাকি চট্টগ্রামে নাকি আগরতলায়? বলেন 6 নম্বর বলেন দেখি। 6 নম্বর, ম্যাক্সিমাম ভুল করবে। 6 নম্বর, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী সরকার এই মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়? বলেন। হাবিব ইসলাম হাবিব লিখছেন ক, শামসুন্নাহর কানিজ লিখছেন ঘ, শামসুন্নাহর কানিজ হাদিসে বিনতে রশিদ শ, স্বাধীনতা ঘোষণাপত্র। আচ্ছা, মুজিবনগর। আচ্ছা, সীমান্তা আমিনা খাতুন পদ্মা আগরতলায়, সীমা। আচ্ছা, ওকে, আমরা কমেন্ট পড়লাম না। আর দেখেন
মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী সরকার, আমরা মনে করি কি মুজিবনগর সরকার মুজিবনগরে বৈশা গঠিত হয়েছে। না ভাইয়া, এটা একটা ভুল ধারণা। মুজিবনগর সরকার, যদিও মুজিবনগর সরকার নাম হয়েছে, বাট এই মুক্তিযুদ্ধকালীন যে সরকারটা, এটা মুজিবনগরে বৈশা প্রতিষ্ঠিত হয় না, প্রতিষ্ঠিত হয়েছে কোথায় বৈশা? আগরতলায় বৈশা। কোথায় বৈশা? আগরতলা। আগরতলা কি? ত্রিপুরা রাজ্যের রাজধানী। ত্রিপুরা রাজ্যের রাজধানী হচ্ছে আগরতলা। ত্রিপুরা রাজ্যের রাজধানী হচ্ছে আগরতলা। দেখেন, বাংলাদেশের নেতৃবৃন্দ যারা এই সরকার গঠন করছে, এরা ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বসে সমাবেশ করছে, একসাথে আলোচনা করছে। আলোচনা কইরা এই যে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বসে কি করছে? এই মুজিবনগর সরকারটা গঠন করছে। কয় এপ্রিল? 10 এপ্রিল। 10 এপ্রিল আগরতলায় বসে এটা গঠন করছে। তো যেহেতু বাংলাদেশের অংশ, তাহলে বাংলাদেশে এসে কি করলো? এই মুজিবনগরে আইসা 17 এপ্রিল শপথ নিছে। বুঝতে পারছেন? মুজিবনগরে এসে 17 এপ্রিল শপথ নিছে। আলটিমেটলি আমরা বলতে পারি কি, এই সরকার গঠিত হয়েছে কবে? আগরতলায়, ত্রিপুরা রাজ্যের আগরতলায়। এবং শপথ নিছে কোথায়? শপথ নিছে মুজিবনগরে। ক্লিয়ার? ওকে, তাহলে পরের কোশ্চেন দেখেন, কোন তারিখে মুজিবনগর দিবস পালিত হয়? মুজিবনগর দিবস পালিত হয় কোন তারিখে? মুজিবনগর দিবস পালিত হয় 10 এপ্রিল। এটা নাকি এটা? বলেন, এই দুইটার মধ্যে কোনটা? মুজিবনগর দিবস 17 এপ্রিল। তাহলে দেখেন, শপথ নিচ্ছে যে তারিখে, শপথ নিচ্ছে 17 এপ্রিল, এই শপথের তারিখে হচ্ছে মুজিবনগর দিবস পালিত করা হয়। তাহলে মুজিবনগর দিবস পালিত হয় 17 এপ্রিল, যেই তারিখে শপথ নিচ্ছে। মুজিবনগর সরকার গঠিত হয়েছে 10 এপ্রিল, শপথ নিচ্ছে 17 এপ্রিল। দ্যাট মিনস এই শপথের তারিখে মুজিবনগর দিবস পালিত করা হয়। পরের কোশ্চেন দেখেন, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখেন, তৎকালীন মেজর জিয়াউর রহমান কোন বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন? আমরা জানি বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করছে প্রথম কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে মার্চ প্রথম প্রহরে ঘোষণা করলো। পরের দিন 26 তারিখ আবার এই যে চট্টগ্রামে নেতা এম এ হান্নান, সে আবার ঘোষণা করলো বঙ্গবন্ধুর পক্ষে। এরপর আমরা দেখি জিয়াউর রহমানও স্বাধীনতার ঘোষণা পাঠ করছে, ঘোষণা করে যে সেনাবাহিনীর পক্ষ থেকে। সেটা কোন বেতার কেন্দ্র থেকে? আচ্ছা, অনেকে লিখতেছেন ঘ, মনে আচ্ছা গুড। তাহলে কোন বেতার কেন্দ্র থেকে? কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যদিও সেদিন হয় না, তারপর দিন থেকে এটার নাম হয়েছে, অর্থাৎ 27শে মার্চের পর থেকে 28শে মার্চ থেকে এটার নাম হয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এর আগ পর্যন্ত ছিল কালুরঘাট বেতার কেন্দ্র। মূল বেতার কেন্দ্রটা ছিল চট্টগ্রাম বেতার কেন্দ্র। এটা তো পাকিস্তানি সেনাবাহিনী সেটা কি করছে? আক্রমণ করছে। এরপর চট্টগ্রামের কালুরঘাটে স্থানান্তর করছে। সেখান থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিছে। এরপর দিন থেকে এটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নাম হয়েছে। তাহলে জিয়াউর রহমান তার আগেই ঘোষণা দিয়েছে, দ্যাট মিনস কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। ঠিক আছে? তাহলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র না, কোনটা? কালুরঘাট বেতার কেন্দ্র। পরে কোশ্চেন আসেন, খুব সিম্পল কোশ্চেন। বিভিন্ন ভাই বিশেষ করে প্রাইমারির ভাই দেখবেন যে প্রায় জিজ্ঞেস করে, বিভিন্ন চাকরির ভাই জিজ্ঞেস করে। সিম্পল জিনিস, এই জিনিস যদি আপনি না বুঝেন তাইলে কিন্তু আসলে আপনি ধরা খাবেন। বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি কে দেয়? বঙ্গবন্ধু জাতির জনক উপাধি কে দেয়? বলেন, বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি কে দেয়? তোফায়েল আহমেদ, নাকি আসাম আব্দুর রব, নাকি তাজউদ্দিন আহমেদ, নাকি অধ্যাপক ইউসুফ আলী? বলেন, 9 নম্বর উত্তর কি হবে? সবাই লিখতেছেন 9 ক। আসলে কি ঠিক? 9 কি ঠিক আছে? ক নম্বর খ লিখতেছেন অনেকে। আচ্ছা, শহীদ, নুয়াত রেজা, সামি, অর্জুন, আরিয়া, তানভীর, তোফায়েল আহমেদ লিখতেছেন, ম্যাক্সিমাম লিখতেছেন তোফায়েল আহমেদ। ভাইয়া না, জাতির জনক উপাধি তোফায়েল আহমেদ দেয় নাই। ঠিক আছে? তাহলে জাতির জনক উপাধি কে দিয়েছে? আসাম আব্দুর রব। বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি কে দিয়েছে? আসাম আব্দুর রব। পরের কোশ্চেনটা যদি দেখেন তাইলে বুঝতে পারবেন, বঙ্গবন্ধুকে শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি কে দিছে? শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছে তোফায়েল আহমেদ। তাইলে আমরা দেখি, আমরা যদি বলি শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি কে দিছে? বঙ্গবন্ধু উপাধি দেন। এই জিনিসগুলো যদি আপনি না পারেন তাহলে কিন্তু ধরা খাবেন। শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেন কে? উপাধি দেন তোফায়েল আহমেদ। আচ্ছা, আর বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেয়, শেখ মুজিবকে জাতির জনক উপাধি কে দেয়? জাতির জনক উপাধি দেয়। জাতির জনক উপাধি কে দেয়? আসাম আব্দুর রব। এই দুটো জিনিস মাথায় রাখেন, খুব ভালোভাবে মাথায় রাখেন। তাহলে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি কে দেয়? তোফায়েল আহমেদ।
আর জাতির জনক উপাধি কে দেয়? আসাম আব্দুর রব। ঠিক আছে, এই বঙ্গবন্ধু উপাধি কবে দেয় বলেন তো? বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় 1969 সালের 23 ফেব্রুয়ারি এবং জাতির জনক উপাধি দেওয়া হয় 1971 সালের 3রা মার্চ, যেদিন স্বাধীনতার ইশতেহার ঘোষণা করছে সেই দিন। ঠিক আছে, তাইলে আমরা আর এগুলো নিয়ে কথা বাড়াইলাম না, যেহেতু আমরা খুব সংক্ষেপে ক্লাসটা কন্টিনিউ করবো, খুব বেশি কন্টিনিউ করবো না। ওকে, আসেন বাংলাদেশের জাতীয় দিবস। খেয়াল করেন, অনেকে মনে করে এই সিম্পল দিনের বিসিএস আছে কিনা। দেখেন 33তম বিসিএস আসছে, 24তম বিসিএস আসছে, দুইটা বিসিএস এর। বাংলাদেশের জাতীয় দিবস কোনটা? বাংলাদেশের আমরা পড়ি অনেক সময় যে টপিক হিসেবে পড়ি বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস, 21 ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 7ই মার্চ। টপিকের হেডলাইন থেকে বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস সবগুলোই বাংলাদেশের জাতীয় দিবস। কিন্তু যদি স্পেসিফিক ভাবে আপনি বলতে যান বাংলাদেশের প্রধান যে জাতীয় দিবস কোনটা, সেটা হচ্ছে 26শে মার্চ। বাংলাদেশের জাতীয় দিবস কোনটা? 26শে মার্চ। ওকে, পরের কোশ্চেন আসেন। খেয়াল করেন, বঙ্গবন্ধু 1971 সালে, কত সাল? বঙ্গবন্ধু 1971 সালের 26শে মার্চ তৎকালীন কোন সংস্থার ওয়্যারলেসের সহযোগিতায়, কোন সংস্থার ওয়্যারলেসের সহযোগিতায় স্বাধীনতা ঘোষণা করেছিলেন? দেখে এইটাকে পারেন 12 নম্বর দেখি কারা পারেন। 12 নম্বর বঙ্গবন্ধু কোন সংস্থার সহযোগিতা নিয়ে এই যে স্বাধীনতার ঘোষণা দিছে? পূর্ব পাকিস্তান নৌবাহিনী নাকি পূর্ব পাকিস্তান বিমান বাহিনী নাকি ইস্ট পাকিস্তান রাইফেলস নাকি পূর্ব পাকিস্তান সেনাবাহিনী? 12 নম্বর কি হবে? আচ্ছা, নুরুল ইসলাম লিখছেন, রাসুল মোল্লা, আচ্ছা সবাই লিখতে পারছেন। তাহলে ইস্ট পাকিস্তান রাইফেলস। বঙ্গবন্ধু কোন সংস্থার সহযোগিতা নিয়ে? এই যে ইস্ট পাকিস্তান রাইফেলস এর সহযোগিতা নিয়ে এটা করছে। পরের কোশ্চেন দেখেন, খুব গুরুত্বপূর্ণ, মারাত্মক একটা ক্রিটিক্যাল কোশ্চেন। দেখেন তো এটা পারেন কিনা। এটা হচ্ছে 90% লোক ভুল করবেন, 90% স্টুডেন্ট। দেখেন এটা পারেন কিনা। 13 নম্বর, 90% স্টুডেন্ট ভুল করবে। মুজিবনগর সরকারের অর্থনৈতিক বিষয় ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? আব্দুল মনসুর আহমেদ নাকি ক্যাপ্টেন এম মনসুর আলী নাকি তাজউদ্দিন আহমেদ নাকি এইচ এম কামরুজ্জামান? 13 নম্বর কি হবে বলেন? 13 নম্বর সবাই পারেন কিভাবে? আপনারা তো পারতেছেন সবাই, মাশাআল্লাহ। তাহলে দেখেন, এটা হচ্ছে এনবিআর সহকারী রাজস্ব কর্মকর্তা 2012 সালে আসছে। এছাড়া অনেক পরীক্ষা আছে। মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্ব। দেখেন এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট 95% স্টুডেন্ট কি ভুল করে জানেন? 95% স্টুডেন্ট ভুল করে অর্থনীতি বিষয়ক মানে কি? মানে হচ্ছে অর্থমন্ত্রী। অর্থ বিষয়ক মানে কি? অর্থমন্ত্রী হিসাব করে। তাইলে হিসাব করে ক্যাপ্টেন এম মনসুর আলী। অর্থমন্ত্রী কে ছিল? ক্যাপ্টেন এম মনসুর আলী ছিল। এইটা হিসাব করে যে মুজিবনগর সরকারের অর্থনীতি দেখেই মনে করে যে ক্যাপ্টেন এম মনসুর আলী, কারণ অর্থমন্ত্রী ছিল ক্যাপ্টেন মনসুর আলী। কিন্তু না ভাইয়া, এটা এখানে বলছি কি অর্থনৈতিক বিষয়ক ও পরিকল্পনা বিভাগে। যদিও মনসুর আলী ছিল অর্থমন্ত্রী, কিন্তু অর্থনৈতিক যে বিভাগ, এই বিভাগটা ছিল প্রধানমন্ত্রীর দায়িত্বে। তার মানে কি তাজউদ্দিন আহমেদ। এই যে অর্থনৈতিক বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিল? তাজউদ্দিন আহমেদ। ঠিক আছে, তাহলে ক্যাপ্টেন মনসুর আলীর দায়িত্বে কি ছিল? অর্থ, বাণিজ্য, শিল্প। তাজউদ্দিন আহমেদের কাছে কি ছিল? প্রতিরক্ষা ছিল, প্রধানমন্ত্রী প্রতিরক্ষা এবং এই যে অর্থনৈতিক বিষয়ক বিভাগ। এইচ এম কামরুজ্জামান কি ছিল? স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন, কৃষি। ঠিক আছে, তাহলে অর্থনৈতিক বিষয়ক ও পরিকল্পনা বিভাগ, এই বিভাগের দায়িত্বে কে ছিল? তাজউদ্দিন আহমেদ। ওকে, পরের কোশ্চেন দেখেন, এটাও মারাত্মক একটা কোশ্চেন। এটা অনেক চাকরি পরীক্ষা আসছে। আমরা এই যে ঢাকা ইউনিভার্সিটি আসছে, এটা একটু দিয়ে দিলাম। দেখেন, বঙ্গবন্ধু কবে জুলিও কুরি পদকটি গ্রহণ করেন? মারাত্মক একটা জায়গা, অনেকের এটা নিয়ে ঝামেলা, অনেকের ম্যাক্সিমাম। বঙ্গবন্ধু কবে জুলিও কুরি পদকটি গ্রহণ করেন? দেখেন লেখা আছে গ্রহণ করেন। তাইলে বলেন এটা 14 নম্বরে কি হবে? 14 নম্বর, বঙ্গবন্ধু কবে জুলিও কুরি পদকটি গ্রহণ করেন? বলেন 14 নম্বরে কি হবে? এই তো ভুল করতেছেন। 14 নম্বর লাগছেন 72, রাসুল মোল্লা 73, মোহাম্মদ আক্তার, আচ্ছা মুন্নি, পদ্মা, আমেনা খাতুন, নুর ইসলাম লিখছেন, সাদিয়া আফরিন, আচ্ছা অনেকে লিখতেছেন। তাইলে দেখেন আপনারা পারতেছেন, মাশাআল্লাহ, খুবই ভালো করতেছেন। বঙ্গবন্ধু কবে জুলিও কুরি পদকটি গ্রহণ করেন? আচ্ছা, গ্রহণ করেন 1973 সালে। ভাই এখানে একটা কথা আছে, বঙ্গবন্ধুর এই জুলিও কুরি পদকটা ঘোষণা করা হয়, জুলিও কুরি পদক ঘোষণা করা, যে বঙ্গবন্ধু এই পদকের জন্য মনোনীত হয়েছে, এটা ঘোষণা করা হয়
ঘোষণা করা হয় 10 অক্টোবর 1972। খুব ভালো করে খেয়াল করেন, 10 অক্টোবর 1972, যেখানে ঘোষণা করা হয় 1972 সালে যে বঙ্গবন্ধু এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছে, সেটা ঘোষণা করা হয় 10 অক্টোবর 1972। দেখেন 10 অক্টোবর, অনেক জায়গায় আবার লেখা আছে 12 অক্টোবর। তো অনেকগুলো অথেন্টিক সোর্স থেকে আমরা দেখলাম যে 10 অক্টোবর 1972, কিন্তু যখন ঘোষণা করছে তখনই সাথে সাথে গিয়ে বঙ্গবন্ধু এই পুরস্কার নেয় নাই। বঙ্গবন্ধু পুরস্কার নিয়েছে কবে? তার পরের বছর। তাহলে পদকটি নিয়েছে, বঙ্গবন্ধু পদকটি গ্রহণ করেন। পদকটি গ্রহণ করেন কবে? অনেকবার পরীক্ষা আছে। পদকটি গ্রহণ করেন 23 মে 1973। 23 মে 1973। খুব কনফিউজিং কোশ্চেন। দেখেন ঘোষণা করছে 10 অক্টোবর 1972, আর বঙ্গবন্ধু পদকটা গ্রহণ করছে 23 মে 1973। দ্যাট মিনস বঙ্গবন্ধু কবে জুলিও কুরি পদকটি গ্রহণ করে? এই কোশ্চেনের উত্তর হচ্ছে 1973 সাল। ক্লিয়ার? ওকে, পরের কোশ্চেন দেখেন। ওই সেম কোশ্চেন, বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদকে ভূষিত করে কোন সংস্থা? তাহলে কোন সংস্থা? আমরা জানি ভূষিত করছে কবে? 10 অক্টোবর 72। 10 অক্টোবর 72 বলতে হবে কোন সংস্থা। দেখেন এইটা পারেন কিনা, কোন সংস্থা? 15 নম্বর কি হবে? কোন সংস্থা ভূষিত করছে? 17তমে বিসিএস আছে, বিসিএস কোশ্চেন। বঙ্গবন্ধুর এই যে জুলিও কুরি পদকটা দিছে, ঘোষণা করছে, কোন সংস্থা ঘোষণা করছে? কোন সংস্থা বঙ্গবন্ধুর এই পদকটা দিছে? পনেরোতে বলেন। সুমাইয়া জাহান, মাহমুদ আক্তার, আলাউদ্দিন খান, নুরনার, মিতা, সাদিয়া আফরিন। সাদিয়া আফরিন লিখছেন ক। আপনারা যারা ক লিখতেছেন, স্বর্ণা খান লিখছেন গ। কে মানিক আহমেদ, বিশ্ব শান্তি পরিষদ। প্রতিমা বর্মন, বিশ্ব শান্তি। সুমাইয়া ইসলাম, আচ্ছা নূর ইসলাম, গুড। শ্রুতি গোল্লা। তাহলে দেখেন ব্যাপারটা, যারা ক লিখছেন নিউজউইক ম্যাগাজিন, যারা ক লিখছেন তাদের উত্তর ভুল। বঙ্গবন্ধুর এই যে নিউজউইক ম্যাগাজিন বঙ্গবন্ধুর বলছিল পোয়েট অফ পলিটিক্স বা রাজনীতির কবি। এই যে নিউজউইক ম্যাগাজিন বঙ্গবন্ধুর কি বলছিল বলেন তো? মুক্তিযুদ্ধ যখন চলে বঙ্গবন্ধুর তখন বলছিল পোয়েট অফ পলিটিক্স বা রাজনীতির কবি বলছিল নিউজউইক ম্যাগাজিন। কিন্তু এখানে বলছি এই যে জুলিও কুরি পদকটা, এটা ঘোষণা করছে কোন সংস্থা? বিশ্ব শান্তি পরিষদ। তাহলে যারা গ বলছেন তাদের উত্তর সঠিক। ঠিক আছে? ওকে, তাহলে পরের কোশ্চেনে আমরা যাই। মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কতটি সাবসেক্টরে বিভক্ত করা হয়? অনেকে সেক্টরগুলো জানেন বাট সাবসেক্টর জানেন না। দেখেন কয়টা বিসিএস আছে একটু খেয়াল করে দেখেন তো ভাই, কয়টা বিসিএস? 29তম বিসিএস, 23তম বিসিএস, 22তম বিসিএস, 3টে বিসিএস। এর মধ্যে 2টে পর রিপিট হয়েছে। 22তম বিসিএস আসছে, আবার 23তম বিসিএস আসছে, আবার 29তম বিসিএস। খুব সিম্পল জিনিস, অথচ অনেকেই জানে না। মুক্তিযুদ্ধের সেক্টর জানে 11টা। সেক্টর কয়টা? সেক্টর জানে 11টা। সাবসেক্টর কয়টা? সাবসেক্টর হচ্ছে 64টা। সাবসেক্টর কয়টা? 64টা। তাহলে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়টি সাবসেক্টরে বিভক্ত করা হয়? 64টা। ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন আমরা যাই। 1971 সালের 25শে মার্চ কি বার ছিল? কি বার ছিল? দেখে এটা কে পারেন? 1971 সালের 25শে মার্চ 17 নম্বর। দেখি 17 নম্বর কে পারেন? 17 নম্বর 25শে মার্চ কি বার ছিল? 25শে মার্চ কি বার ছিল বলেন? 25শে মার্চ কি বার ছিল? শাহিদা শবনম লিখছেন বৃহস্পতিবার। আচ্ছা, সিদ্ধাতুল মুনতাহা, মুন্নি মুনিয়া, নাজমুল হুসাইন, সুমাইয়া ইসলাম ক লিখছেন বৃহস্পতিবার, তাই না? মাহমুদ আক্তার নূপুর, দীপ্তি বিশ্বাস, পদ্মলোচন, রয়লোচন, গুড। বৃহস্পতিবার। সুমাইয়া ইসলাম বৃহস্পতিবার। তাহলে দেখেন 1971 সালে 25শে মার্চ কি বার ছিল? বৃহস্পতিবার। আরো যে দিন বৃহস্পতিবার ছিল, অনেকগুলো দিন বৃহস্পতিবার ছিল, তার মধ্যে আমরা দুই একটা আরো বইলে দেই। দেখেন 21 ফেব্রুয়ারি 1952 সালের যে 21শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ছিল। 21 ফেব্রুয়ারি 1952 সালের যে 21শে ফেব্রুয়ারি এটা ছিল বৃহস্পতিবার। ঠিক আছে? আচ্ছা, 16ই ডিসেম্বর যে বিজয় দিবস, 16ই ডিসেম্বর 1971 সালের 16ই ডিসেম্বর যে বিজয় দিবস, সেটাও কি বার? সেটাও বৃহস্পতিবার। বৃহস্পতিবার। আর কি? আর এই যেটা বললাম আমরা, কোনটা? 25শে মার্চ, এই যে কালোরা 25শে মার্চ, এটাও কি বার? বৃহস্পতিবার। তাহলে দেখেন এই কোশ্চেনও কিন্তু পরীক্ষা আসছে, এবং দেখেন কিসে আসছে? বিআরইবি সহকারী পরিচালক 2016 সাল। তাহলে 1971 সালের 25শে মার্চ, এই যে ভাইটাল যে দিনগুলো আছে আমাদের, এই জাতীয় জীবনের যে দিনগুলা, সেইগুলা কি বার? এগুলো আপনাকে মনে রাখা দরকার। এবং একজনে কমেন্ট করছে আজকেও বৃহস্পতিবার। গুড।
তাহলে আজকেও মহান বৃহস্পতিবার, তাই তো? 21শে ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর, 25শে মার্চ সব কি বার? বৃহস্পতিবার। মনে রাখেন। 26শে মার্চ 1971 সালে স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করে। বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দেয়, 36তম বিসিএস বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দেয় সেটা কিসের মাধ্যমে দেয় বলেন তো? 18 নম্বর কোশ্চেন কি হবে বলেন? 18 নম্বর কোশ্চেন, 18তে কি হবে বলেন দেখে? এইটা কে পারেন? বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণাটা দেয় কিসের মাধ্যমে? 18তে লিখছেন ওয়ারলেসের মাধ্যমে। আচ্ছা, সাব্বির রহমান, মানিক আহমেদ, জান্নাতুল ফেরদৌস লিখছেন খ, শাওনা খান লিখছেন খ, নুয়াত রেজা সামি লিখছেন খ, দীপ্তি বিশ্বাস খ। তাহলে দেখেন 26শে মার্চ 1971 স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু যে দেয়, সেই বঙ্গবন্ধুর যে ঘোষণা সেটা ওয়্যারলেসের মাধ্যমে দেয়। কিসের মাধ্যমে? ওয়্যারলেসের মাধ্যমে। বেতারের মাধ্যমে না, টেলিগ্রামের মাধ্যমে না, টেলিভিশনের মাধ্যমে না, কিসের মাধ্যমে? ওয়্যারলেসের মাধ্যমে। ক্লিয়ার? পরের কোশ্চেনে যাই। ইহাই হয়তো আমার শেষ বার্তা। ইহাই হয়তো আমার শেষ বার্তা। আজ হতে, এখানে হবে আজ। আজ হইতে বাংলাদেশ স্বাধীন উক্তিটি কার? ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন 1900 কি হবে? 1900 কি হবে? অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাই না? বলছে দিস মে বি মাই লাস্ট মেসেজ। এটাই হয়তো আমার শেষ বার্তা। ফ্রম টুডে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট। আজ থেকে বাংলাদেশ স্বাধীন। I call upon the people that whatever you might be and with whatever you have to resist the army of occupation to the last. যে আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি, আপনারা যে যেখানে থাকেন, যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করেন। Your fight must go on until the last soldier of Pakistani army occupation is expelled from the soil of Bangladesh and the final victory is achieved. বলছে যে আপনারা চূড়ান্ত বাংলাদেশের মাটি থেকে পাকিস্তানের সর্বশেষ সৈন্যটিকে বিতাড়িত করা না পর্যন্ত যুদ্ধ চালিয়ে যান। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি? এটা হচ্ছে স্বাধীনতার ঘোষণা। বলেন স্বাধীনতার ঘোষণা বাংলায় ছিল না ইংলিশে? অবশ্যই ইংলিশে ছিল, যাতে বিশ্ববাসী বুঝতে পারে। ঠিক আছে, দিস মে বি মাই লাস্ট মেসেজ। এটাই হয়তো আমার শেষ বার্তা। ফ্রম টুডে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট। আজ থেকে বাংলাদেশ স্বাধীন। ওকে, আসেন 20 নম্বর কোশ্চেন। মুক্তিযুদ্ধের কোন সেক্টরে, বলতে হবে মুক্তিযুদ্ধের কোন সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না? অর্থাৎ কোন সেক্টর ছিল ব্যতিক্রম? মুক্তিযুদ্ধের কোন সেক্টর ব্যতিক্রম? মুক্তিযুদ্ধের কোন সেক্টর ব্যতিক্রম? এরকম কোশ্চেন আসছে একবার, অনেকবার আসছে। মুক্তিযুদ্ধের কোন সেক্টর ব্যতিক্রম? 10 নম্বর। মুক্তিযুদ্ধের কোন সেক্টর ব্যতিক্রম? 10 নম্বর সেক্টর। আমরা জানি বাকি সেক্টরগুলো 11টা সেক্টরের বাকি যে সেক্টরগুলো এগুলো ছিল স্থলপথে। তো 10 নম্বর সেক্টরটা ছিল জলপথে, তাই না? জলভাগটা বিভিন্ন বন্দর বা বিভিন্ন জলভাগ গুরুত্বপূর্ণ জায়গায় এটা ছিল। এবং এখানে কোনো পার্মানেন্ট কি ছিল না, কোনো সেক্টর কমান্ডার ছিল না। বিভিন্ন সেক্টর কমান্ডার বিভিন্নভাবে এখানে দায়িত্ব পালন করছে। তাহলে যদি আমরা বলি মুক্তিযুদ্ধের কোন সেক্টরটা ব্যতিক্রম? 10 নম্বর সেক্টর। ক্লিয়ার? ওকে, তাহলে পরের কোশ্চেন দেখেন। মুজিব বাহিনী কাদের নিয়ে গঠিত হয়েছিল? দেখি এটা কারা পারে। এটা একটা আনকমন কোশ্চেন। 21 নম্বর। মুজিব বাহিনী কাদের নিয়ে গঠিত হয়েছিল? দুদকের উপসহকারী পরিচালক 2020। মুজিব বাহিনী কারা? আমরা জানি মুক্তি বাহিনী। তো মুজিব বাহিনীটা আবার কি? এটা আবার কারে নিয়ে গঠিত হয়েছে? দেখেন এটাও কিন্তু পরীক্ষা আসছে। মুজিব বাহিনী কাদের নিয়ে গঠিত হয়েছিল? 21 নম্বর। 21 নম্বর দেখে কারা পারেন? 21 নম্বর 21 সাইমা সুলতান লিখছেন ক। 21 নম্বর কারা পড়েন? দেখেন মুজিব বাহিনী কাদের নিয়ে গঠিত হয়েছে? মুজিব বাহিনী যুবকদের নিয়ে নাকি শ্রমিকদের নিয়ে নাকি পেশাজীবীদের নিয়ে নাকি ছাত্রছাত্রীদের নিয়ে? বলেন। মুজিব বাহিনী অনেকে লিখছেন যুবকদের নিয়ে, 21 একর পেশাজীবীদের নিয়ে লিখছেন অন্তরা, সোনিয়া কবি লিখছেন ক, সাব্বির রহমান ক, ফারজানা জাহান মলি লিখছেন খ, এরপর জাফরি আক্তার লিখছেন, রিপুন মিয়া লিখছেন, ইয়াসমিন আক্তার লিখছেন যুবকদের নিয়ে, এমএসটি সায়না স্টুডেন্টদের নিয়ে, রাবে আক্তার নীলা খ, প্রতিমা বর্মন দাস পেশাজীবীদের নিয়ে, অনেক ম্যাক্সিমাম হইতেছে না, সুচিদেব ছাত্রছাত্রী, সীমন্ত। আচ্ছা তাহলে দেখেন মুজিব বাহিনী কাদের নিয়ে গঠিত ছিল? ছাত্রছাত্রীদের নিয়ে। কাদেরকে নিয়ে? মুজিব বাহিনী গঠিত ছিল ছাত্রছাত্রীদের নিয়ে। আর মুক্তি বাহিনী গঠিত ছিল সর্বশ্রেণীর মানুষদের নিয়ে। ঠিক আছে, মুক্তি বাহিনী ছিল সর্বশ্রেণীর মানুষদের নিয়ে। ওকে, মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন, খেয়াল করেন জিনিসটা, মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল? যদি এইটা বলতে পারেন তাহলে আরো একটা প্রশ্ন আপনি পারবেন, পরের কোশ্চেনটা পারবেন, যেটা আমাদের লাস্ট কোশ্চেন। এইটা দেখেন পারেন কিনা। মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল? সিজের সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক 2022 সাল। বলেন 22 নম্বরে কি হবে? 22।
ইমন শাহ লিখছেন সেতু সরকার ছাত্রছাত্রী ইমন শাহ চট্টগ্রাম, সুচিদেব চট্টগ্রাম, মেহেদি হাসান লিখছেন গ। আচ্ছা, চিরঞ্জিত কুমার সৌরভ, শামসুন্নার কানিজ, রাসুল মোল্লা লিখছেন ঢাকা, ডিএম গিয়াসউদ্দিন খুলনা। দেখেন, আচ্ছা, মুক্তিযুদ্ধের ক্র্যাক প্লাটুন কোন শহরে ছিল? ঢাকা শহরে। কোন শহরে? এই যে শাফি রুমি তাই না, এই যে জাহানারা ইমামের ছেলে শাফি রুমি, তারপর অন্যান্য অনেকেই কিন্তু এই ক্র্যাক প্লাটুনে যুদ্ধ করছে। গেরিলা কায়দা আক্রমণ করতো, অর্থাৎ আক্রমণ করে তারা পলাই যেত, আক্রমণ করে নিজের আত্মরক্ষায় চলে যেত। হঠাৎ করে দেখছে পাকিস্তানি বাহিনী আর ড্রিম করে আক্রমণ করতো, আক্রমণ করে আবার পালাই যেত। বুঝতে পারছেন? এটাকে বলা হয় ক্র্যাক প্লাটুন। এটা কোন শহরে ছিল? ঢাকা শহরে। তাইলে নিশ্চয়ই পরের কোশ্চেনটা পারবেন। 1971 সালে মুক্তিযুদ্ধে বিখ্যাত দল ক্র্যাক প্লাটুন কোন সেক্টরের অধীনে ছিল? কোন সেক্টরের অধীনে ছিল? আপনি যদি জানেন ঢাকা শহরে ছিল আর ঢাকা ছিল কোন সেক্টরে, তাহলে আপনি এটা বলতে পারবেন। তাহলে বলেন 23 নম্বর সর্বশেষ কোশ্চেনের উত্তর দেন, দেখি কারা পারেন। 23 নম্বর 1971 সালে আগে বলছি এটা ঢাকা শহরে ছিল, বলতে হবে। তাহলে কয় নম্বর সেক্টরে ছিল? সেতু সরকার লিখছেন 2 নম্বর, আলাউদ্দিন খান লিখছেন 2 নম্বর। আচ্ছা, গোপাল চন্দ্র কর্ম লিখছেন গ, নুহাত রেজা, চিরঞ্জিত কুমার সৌরভ, প্রতিমা বর্মন দাস, পদ্মলোচন রায়, ওকে, সাকিরা সাকি 2 নম্বর, মুক্তিদের 2 নম্বর সেক্টর। তাইলে দেখেন, আপনি যদি বুঝেন এই যে ক্র্যাক প্লাটুন এরা আক্রমণ করে সরিয়ে যেত, ঠিক আছে? কোন শহরে ছিল? ঢাকা শহরে। আর ঢাকা ছিল মুক্তিযুদ্ধের কয় নম্বর সেক্টরে? 2 নম্বর সেক্টরে। তাহলে ঢাকা ছিল 2 নম্বর সেক্টরে। ক্লিয়ার? তাহলে আমরা আজ কন্টিনিউ করলাম না, যেহেতু ম্যাক্সিমাম গেছে আজকে বাংলাদেশের খেলা দেখতে। আমরা জানি না যে বাংলাদেশ অস্ট্রেলিয়া জিতবে কিনা, একদম আনপ্রেডিক্টেবল একটা টিম, এবং এটাকে আমরা আবার ট্রোল করে এটাকে আমরা মায়ের দোয়া ক্রিকেট টিমও বলতেছি, এবং আমাদের খেলোয়াড়রাও কিন্তু নিজেরাও বলতেছে হ্যাঁ এটা মায়ের দোয়া ক্রিকেট টিম। তো যাই হোক, আমরা জানি আজকে স্টুডেন্ট কম পাবো, তাও আপনারা অনেকে রেসপন্স করছেন। আপনারা চেষ্টা চালিয়ে যান, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া থাকলো। আর সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। পরবর্তীতে ইনশাআল্লাহ, না আজকে থাক, আজকে আবার আমারও যাইতে হবে বরিশালে, তো সেক্ষেত্রে এখন সায়দাবাদ যাবো, গাড়িতে উঠবো অনেক ঠিক আছে। তাহলে আজকে থাকি আমরা ইনশাআল্লাহ। পরবর্তীতে কুরবানির পর ইনশাআল্লাহ আবার জিকে ক্লাস নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। পাগলা, আমরা গেলে হয়। অসাধারণ ক্লাস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি রে ভাই, শিরা রক্ত, সবুজ স্যারের রক্ত, মাশাআল্লাহ। বলেন ক্লাস কেমন লাগলো ভাই বোন আমার? খুবই সুন্দর ক্লাস, অসাধারণ ক্লাস, ইয়ামিনিল্লাহ। ওকে ফাইন, ক্লাস কেমন লাগলো? দ্রুত সবাই জানাই ক্লাস কেমন লাগলো। হ্যাঁ, ক্লাস কেমন লাগলো বলেন প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ, অনেক 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 ধন্যবাদ শ্রদ্ধেয় স্যার, গুরুত্বপূর্ণ একটি ক্লাস উপহার দেন। স্যার তো সবসময় গুরুত্বপূর্ণ ক্লাস উপহার দেয়। সবুজ স্যার মানেই তো একটু ভিন্ন কিছু, একটু এক্সেপশনাল কিছু, একদম ভালো কিছু উপহার দেবে, এটাই তো স্বাভাবিক, তাই না বলেন? হ্যাঁ, আমার কথা কি শুনতে পাচ্ছেন? কেমন হয়েছে ক্লাস বলেন না প্রিয় ভাই বোন? আরে আপনারা আসলে আপনাকে বুদ্ধি কম, আপনাদেরকে আমি কি বলি স্মার্ট বানাইতে পারলাম না। কোন একটা স্যার ক্লাস নিয়ে গেলে তার এমন প্রশংসা করবেন, সেই জন্য সামনের বার ইন্সপায়ারেশন নিয়ে বা মোটিভেশন পেয়ে আরো ভালো সুন্দর সুন্দর ক্লাস দেয়। ঠিক আছে, আপনারা যদি সবাই বলেন স্যার অসাধারণ ক্লাস, ওয়াও ক্লাস, বলবেন জোস। আরে বুঝছেন তো, স্যার বলে জোস ক্লাস, স্যার অসাধারণ ক্লাস, অমাই ক্লাস, ফ্যান্টাস্টিক। এই তো দেখছেন, এই যে মুহূর্তের মধ্যে পলাবান স্মার্ট হয়ে গেছে, বলতেন স্যার ফ্যান্টাস্টিক ক্লাস। স্যারকে যখন আপনি মোটিভেশন দিবেন, স্যারের যখন সুন্দর সুন্দর গুণগান বলবেন যে স্যার আপনার ক্লাস জোস, আপনি নিজেও জোস, হ্যাঁ, তাহলে দেখবেন স্যার আরো সুন্দর সুন্দর ক্লাস নেবে, বেশি বেশি ক্লাস নেবে। বলবে জব মেডিসিনের ক্লাস নিতে আমার ভালো লাগে, কেন? পোলাবান খুব অ্যাক্টিভ, আমার খুব প্রশংসা করে, বুঝছেন তো? হ্যাঁ, এই তো গুড, এই তো জব মেডিসিনের সব স্যারদের ক্লাসে করছেন, থ্যাংক ইউ সো মাচ। এই সুপ্রিয় ভাই বোন আমার, জব মেডিসিন মানেই আসলে ভিন্ন কিছু। জব মেডিসিন সবসময় চাই আপনাদেরকে ভালো কিছু দিতে, কারণ আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করি যেন আমাদের স্টুডেন্টরা বা আমাদের ভাই বোনরা ভালো ভালো ক্লাস পায়। হ্যাঁ, তো আমাদের ক্লাস নিয়ে আশা করি কোনো কমপ্লেন নাই আপনাদের, আলহামদুলিল্লাহ। তো যাই হোক প্রিয় ভাই বোন আমার, এভাবে কিন্তু প্রত্যেকটা দিনের বেসিক থেকে পড়ানো হবে। এই তো জব মেডিসিন সবসময় সেরা, গুড। এই যে এখন দেখেন স্যার কিন্তু এখন একদম পড়ে গেছে, সবুজ স্যার দেখতেছেন? হ্যাঁ, কমেন্ট দেখেন স্যার, আপনারা এই যে দেখেন প্রশংসা জোয়ার বাড়তেছে, এই তো গুড। সবুজ স্যার আমাদের কলিজার স্যার, ওকে গুড।
আরে পাগলা, আমি তো কিছুই না। যাই হোক প্রিয় ভাই বোন আমার, আমি আবার স্মরণ করে দিচ্ছি আপনাদেরকে, আমরা কিন্তু ঈদ উপলক্ষে আপনাদেরকে ঈদ সালামি দিতে চেয়েছিলাম, মনে আছে? ঈদ সালামি, ঈদ সালামি। তার মানে প্রিয় ভাই বোন আমার, আপনারা যেটা করতে হবে প্রিয় ভাই বোন আমার, আপনাদেরকে আমরা বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা কোর্সে কিন্তু আপনাদেরকে অফার দিব, প্রত্যেকটা কোর্সে কি দিব বলেন? অফার দিব, যাতে করে আলহামদুলিল্লাহ আপনারা যারাই আছেন এখানটাতে, এতদিন কোনো আর্থিক সমস্যার কারণে অথবা যে কোনো কারণে কোর্সে ভর্তি হতে পারেন নাই, তারা যেন সবাই আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। সেই জন্য কিন্তু আমরা আপনাদেরকে বলেছিলাম ঈদ সালামি দিব। হ্যাঁ, ওকে, যাই হোক আপনার জন্য গুড নিউজ আলহামদুলিল্লাহ। কি বলে আমাদের একদম যারা শূন্য থেকে বা বেসিক থেকে প্রস্তুতি নিতে চাচ্ছেন, প্রাইমারি, বিসিএস নিবন্ধন অথবা 11 থেকে 20তম গ্রেড সকল কোর্সে কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। ঈদ উপলক্ষে আমরা আপনাদেরকে সকল কোর্সে অফার দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আমি আবার স্মরণ করে দিচ্ছি, আপনারা যারা একদম শূন্য থেকে প্রিয় ভাই বোন আমার, অথবা বেসিক থেকে একদম শূন্য অথবা একদম বেসিক থেকে যারা কোর্স করতে চাচ্ছেন, যাদের অনেক দূরের স্বপ্ন যে ভাইয়া আপনাদের ক্লাস আমাদের অনেক ভালো লাগে, একদম বেসিক থেকে বা শূন্য থেকে বাংলা পড়তে চাই, শূন্য থেকে বা বেসিক থেকে ইংরেজি পড়তে চাই, শূন্য থেকে অথবা বেসিক থেকে কি পড়তে চাই, বলেন, ম্যাথ পড়তে চাই, তো তাদের জন্য গুড নিউজ প্রিয় ভাই বোন আমার, আপনারা একদম শূন্য থেকেই পড়তে পারবেন ইনশাআল্লাহ, একদম শূন্য থেকে বা জিরো থেকে। আমি আপনাদেরকে জাস্ট জানাই দিচ্ছি আমাদের এই মুহূর্তে যে সকল কোর্সের অফার চলতেছে আলহামদুলিল্লাহ। এক নম্বরে যাদের হাতে সময় নাই, যে ভাইয়া আমাদের হাতে সময় নাই, আমাদের মাত্র 3-4 মাস সময় আছে, মাত্র 3-4 মাস এক্স্যাক্টলি, যাদের হাতে সময় কম তাদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ভাইয়া 10 থেকে 20তম গ্রেডের কোর্স। 10 থেকে 20তম গ্রেডের কোর্সটার সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে প্রিলি প্লাস রিটেন আমরা 2টা সিলেবাসই কমপ্লিট করে দিই। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর ধরে পড়াশোনা করেও চাকরি হচ্ছে না। কেন হচ্ছে না? অগোছালো পড়াশোনা, সিলেবাস না জানা, র্যান্ডমলি পড়াশোনা। তো আমরা যেটা করবো প্রিয় ভাই বোন আমার, আমরা আপনাদেরকে সিলেবাসটা একদম ধরে ধরে পুরোটা সিলেবাস শেষ করাই দিব, একদম প্রিলি প্লাস রিটেন। আর আপনি যখন প্রিলি প্লাস রিটেন 2টা সিলেবাস শেষ করে ফেলবেন ইনশাআল্লাহ, তারপর যে কোনো চাকরি পরীক্ষায় দিলে দেখবেন আল্লাহ চাহেন তো কোনো না কোনো একটা চাকরি হবেই হবে ইনশাআল্লাহ। কারণ যাদের চাকরি হয় তারা মানুষ না, মানুষ। সো আপনি আমিও মানুষ, হবে ইনশাআল্লাহ, টেনশন নিয়ে না। তো যাই হোক 10 থেকে 20তম গ্রেড যাদের, তাদের যে ভাইয়া 10 থেকে 20তম গ্রেড, 10 থেকে 20তম গ্রেডের জব যাদের টার্গেট প্রিয় ভাই বোন আমার, আমরা যেহেতু প্রিলি প্লাস রিটেন 2টাই করে দেবো, প্রিলি প্লাস লিখিত। এই কোর্সের ফি ছিল আমাদের 2200 টাকা, কিন্তু ঈদ উপলক্ষে আমরা আপনাদেরকে সালামি দিয়েছি মাত্র, বলেন মনে আছে? এক্স্যাক্টলি ঈদ উপলক্ষে আমরা দিয়েছি মাত্র 1650 টাকা, মাত্র 1650 টাকা কিন্তু আপনি এই কোর্সটা করতে পারবেন। অর্থাৎ এই 1650 টাকার মধ্যে 1000 টাকা ওরা হাইলাইটস পাবেন, 1000 টাকার 4টা বিষয় পরিপূর্ণ হাইলাইট বই আমরা কিন্তু এই 4টা বিষয়ের যে হাইলাইট বই আছে এগুলো কিন্তু কুরিয়ার করে আমরা আপনাদের এলাকায় পাঠাই দিব, পিডিএফ না, কুরিয়ার করে পাঠিয়ে দিব। জাস্ট এই জিনিসগুলো এত সুন্দর করে এত অমায়িকভাবে গুছানো হয়েছে, এই শিটগুলো যদি একটু পড়েন, আপনি আল্লাহ চান ইনশাআল্লাহ রেগুলার ক্লাসগুলো করেন, আল্লাহ চান ইনশাআল্লাহ দেখবেন যে আপনি এতদিন কোনো চাকরি পরীক্ষা টিকতেন না, সেই আপনি ইনশাআল্লাহ চাকরি পরীক্ষা টিকতে শুরু করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, শুধু মন দিয়ে ক্লাসগুলো করবেন আর আমাদের হাইলাইটসগুলো মন দিয়ে পড়বেন। যাদের টার্গেট যে ভাইয়া আমি তো ভাইয়া নিবন্ধন দিব, হ্যাঁ, যাদের টার্গেট যে ভাইয়া 19তম নিবন্ধনের জন্য আমি ভাইয়া অ্যাডভান্স প্রিপারেশন নিতে চাই, তারা খুবই স্মার্ট। 19তম নিবন্ধনের অ্যাডভান্স করতে যারা ভর্তি হতে যাচ্ছেন প্রিয় ভাই বোন আমার, 19তম নিবন্ধনের অ্যাডভান্স কোর্সে আপনারা ভর্তি হইতে পারবেন ইনশাআল্লাহ। এখন থেকে যদি প্রিপারেশন নেন দেখবেন যে আল্লাহ চান তো অবশ্যই আপনি পাস করবেন, স্কুলেও পাস করবেন, কলেজেও পাস করবেন। 18তম নিবন্ধনে আমাদের বেশিরভাগ স্টুডেন্ট স্কুল কলেজ দুটাতেই পাস করছে, কেন? তারা আগে থেকে আমাদের সাথে প্রিপারেশন শুরু করেছিল আলহামদুলিল্লাহ। তো যাই হোক 19তম নিবন্ধনের কোর্সিও কিন্তু আমাদের আসলে 2200 টাকা, কিন্তু ঈদ সালাম হিসেবে আমরা আপনাদেরকে অফার দিচ্ছি মাত্র এক্স্যাক্টলি 1650 টাকা। এই 1650 টাকা আপনি হাইলাইট সহ কোর্স করতে পারবেন। শুধু একটা বিষয় না, একেবারে 4টা বিষয় পরিপূর্ণ পড়ানো হবে, অর্থাৎ বাংলা, তারপরে হচ্ছে ইংরেজি, শুধু বাংলা ইংরেজি নয় প্রিয় ভাই বোন আমার, জিকে এবং হচ্ছে ম্যাথ, জিকে ম্যাথ এবং আইসিটি সাবজেক্টও থাকবে, আইসিটি সবগুলো বিষয় পড়ানো হবে, বাংলা ইংরেজি জিকে ম্যাথ আইসিটি সবগুলো বিষয় কিন্তু ভাইয়া পরিপূর্ণভাবে পড়ানো হবে ইনশাআল্লাহ। সবগুলো বিষয় পরিপূর্ণভাবে পড়ানো হবে, একদম বেসিক থেকে ধরে ধরে ইনশাআল্লাহ। বাংলা ইংরেজি জিকে ম্যাথ আইসিটি 5টা বিষয় কিন্তু পরিপূর্ণভাবে পড়ানো। তো এই জন্য প্রিয় ভাই বোন আমার দেরি নয়, দ্রুত ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ। যাদের টার্গেট স্যার আমি তো প্রাইমারির জন্য, কোনো সমস্যা নাই, প্রাইমারির যারা অ্যাডভান্স করতে চাচ্ছেন প্রিয় ভাই বোন আমার, প্রাইমারি অ্যাডভান্স কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন, প্রাইমারি অ্যাডভান্স কোর্স। সো প্রাইমারি অ্যাডভান্স প্রিপারেশন নিয়ে রাখলে ইনশাআল্লাহ প্রাইমারি চাকরিটা পাওয়াটা সবচেয়ে সহজ, এই কারণে কারণ এখানে কিন্তু কোনো লিখিত পরীক্ষা নাই, শুধু আপনি প্রিলি আর মৌখিক পরীক্ষা দিয়ে কিন্তু প্রাইমারি চাকরিটা পাওয়া সম্ভব। সেখানেও ভর্তি হচ্ছে মূলত আমাদের 2200 টাকা, কিন্তু ঈদ উপলক্ষে আমরা আপনাদেরকে ঈদ সালামি দিচ্ছি প্রিয় ভাই বোন আমার, জাস্ট মাত্র 1650 টাকা কিন্তু আপনি এই কোর্সে ভর্তি হতে পারবেন, মাত্র 1650 টাকা, মাত্র 1650 টাকা।
এছাড়াও যাদের টার্গেট যে ভাইয়া যাদের সময় আছে, হ্যাঁ যাদের হাতে সময় আছে, যারা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে পড়েন, প্রিয় ভাই বোন আমার, আপনাদের প্রতি আমার সাজেশন থাকবে আপনারা অবশ্যই বিসিএস কোর্সে ভর্তি হবেন। আপনারা অবশ্যই বিসিএস কোর্সে ভর্তি হবেন যাদের হাতে সময় আছে। তো 47তম বিসিএস যাদের টার্গেট যে ভাইয়া আমার হাতে সময় আছে, আমি বিসিএস ক্যাডার হইতে চাই, পুলিশ হতে চাই, ম্যাজিস্ট্রেট হইতে চাই, তো তাদের জন্য গুড নিউজ হচ্ছে ভাইয়া আপনারা বিসিএস কোর্সে ভর্তি হতে পারবেন। এবং আমাদের বিসিএস কোর্সের মূল কোর্সে মূলত 8,000 টাকা। আমরা ঈদ উপলক্ষে আপনাদেরকে কি বলবো একদম একেবারে কমিয়ে দিয়েছি, যাতে করে আমাদের সকল ভাই বোনরা চাইলেই যেন আমাদের এই কোর্সটাতে ভর্তি হতে পারে, যাদের আর্থিক সমস্যা, টাকা পয়সার সমস্যা, তারা যেন ভর্তি হতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়া সর্বশেষ সময়ে আপনার জন্য সর্বশেষ যারা 18তম নিবন্ধন লিখিত পরীক্ষা দিবেন, 18তম নিবন্ধন লিখিত পরীক্ষা, 18তম নিবন্ধনে যারা লিখিত পরীক্ষা দিবেন প্রিয় ভাই বোন আমার, আপনাদের জন্য গুড নিউজ। 18তম নিবন্ধন লিখিত পরীক্ষা, 18তম নিবন্ধনের যারা লিখিত পরীক্ষা দিবেন, 18তম নিবন্ধনে যারা লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য আপনারা করতে পারবেন রেকর্ড কোর্স। আমাদের কোর্সগুলো শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন ক্লাসগুলো রেকর্ড আছে, এই রেকর্ড কোর্স করতে পারবেন আপনারা একেবারে কি বলবো অল্প টাকায়, মাত্র 500 টাকায়। এই মাত্র 500 টাকা ইনভেস্ট করে সর্বশেষ সময়ে হইতে পারে এই 500 টাকা ইনভেস্ট করে আপনার চাকরি পাওয়ার কারণ। আমাদের সবগুলো ক্লাস রেকর্ড আছে ইনশাআল্লাহ, খুব সাজানো গোছানো আছে। 500 টাকা দিয়ে ভর্তি হলে আপনি কিন্তু রেকর্ড কোর্স করতে পারবেন। এবং এই রেকর্ড কোর্সের একটা আকর্ষণীয় দিক হচ্ছে আমরা 2টা পরীক্ষা নিব, এবং যে পরীক্ষাগুলো খুবই অ্যামেজিং। 2টা পরীক্ষা হবে, অর্থাৎ 100 মার্কের 2টা পরীক্ষা হবে, যেটা একদম হুবহু এনটিআরসি যেমন পরীক্ষা নেয় একদম হুবহু এরকম 2টা 100 মার্কের পরীক্ষা হবে। অর্থাৎ আপনি যেই বিষয়ে ভর্তি হবেন সেই বিষয়ের উপর পরিপূর্ণ 2টা 100 মার্কের পরীক্ষা হবে। বাংলা, ইংরেজি, তারপরে সমাজ কল্যাণ, কি বলবো সায়েন্স, কমার্স, আর্টস, যতগুলো বিষয় রয়েছে আসলে অ্যারাউন্ড 40টার মতো সাবজেক্ট রয়েছে। যে কোর্সে ভর্তি হবেন বা যেই সাবজেক্টের জন্য ওই সাবজেক্টের 2টা পরীক্ষা নেওয়া হবে হুবহু এনটিআরসি যেমন পরীক্ষা নেয় ওই রকম পরীক্ষা নেওয়া হবে 100 মার্কের। আপনি আপনার ক্যামেরা অন করে আমরা জুম অ্যাপসের মাধ্যমে আপনাকে কানেক্ট করব, আপনি জুম অ্যাপে ক্যামেরাটা অন করে আপনি বাসায় বসে পরীক্ষা দিবেন হুবহু। যতক্ষণ পরীক্ষা চলবে, পরীক্ষার যে নির্দিষ্ট সময় থাকবে এনটিআরসি যতক্ষণ সময় দেয় ঠিক ততক্ষণ ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি পরীক্ষা দিয়ে আপনি হচ্ছে আপনার পৃষ্ঠাগুলো মানে যে পরীক্ষাটা দিলেন ওইটার ছবি আপনি তুলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। দেন আমরা হচ্ছে এটা মূল্যায়ন করব, কত মার্কস পেলেন, 100-র মধ্যে আপনি কত মার্কস পেলেন সেটা আমরা মূল্যায়ন করব। অর্থাৎ ধরেন কথা আপনি 100-র মধ্যে 60 পেলেন, মজার পর হচ্ছে আমরা উইদিন 72 আওয়ার্স অর্থাৎ 72 ঘন্টার মধ্যে আমরা আপনার রেজাল্টটা জানিয়ে দেবো যে আপনি কত পেয়েছেন। ইভেন আপনি যে গ্রুপটাতে বা যে কোর্সে ভর্তি হয়েছেন আপনার সাথে আরো যারা রয়েছে বাংলা ডিপার্টমেন্টে বা ইংরেজি ডিপার্টমেন্টে বা সমাজ কল্যাণ অথবা ইসলাম ধর্ম অথবা আরবি কথার কথা, ওই ডিপার্টমেন্টে যে সর্বোচ্চ মার্কস পেয়েছে তার খাতাটা আমরা আপনাকে দিয়ে দিব। আমি আবার বলছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, শেষ মুহূর্তে এটা আপনার জন্য খুব দরকার। অর্থাৎ কথার কথা আপনি 60 পাইলেন, কিন্তু আপনার ডিপার্টমেন্টে ধরেন একজন পাইছে 95 কথার কথা, অথবা ধরেন একজন পাইছে 90, যে সর্বোচ্চ মার্কস পেয়েছে তার খাতাটা আমরা আপনাকে দিয়ে দিব। এই কারণে আপনি যেন তার খাতাটা দেখে আপনার নিজের মার্কস এবং তার মার্কস মানে আপনার নিজের লেখা এবং তার লেখার মধ্যে কম্পেয়ার করতে পারেন। কেন আমি পাইলাম 60 অথবা 50 অথবা 70, আর কেন ওই মানুষটা 90 বা 95 পেল, সে প্রশ্নগুলো কিভাবে লিখছে, তার লেখার প্যাটার্ন কি, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। শেষ মুহূর্তে আপনার নিজেকে যাচাই করা হইতে পারে। আপনি এই শেষ মুহূর্তে এই জিনিসটা যাচাই করার পর আপনি আরেকবার একটু ঘুরে দাঁড়াইলেন, আরেকবার একটু ভালো মতো পড়াশোনা করলেন, এবং এই পড়াশোনাটা করা মানে শেষ সময়ে এই জোর দিয়ে পড়াশোনা করাটা হইতে পারে আপনার চাকরি পাওয়ার কারণ। এজন্য আমি আবার বলছি, আমি জানি না আমার কথা বুঝতেছেন কিনা ভাইয়া, সব আছে আলহামদুলিল্লাহ। আমাদের নিবন্ধনের লিখিত সব কোর্স আছে, দর্শন ছাড়া, লাইব্রেরি ছাড়া, মানে লাইব্রেরিয়ান এবং দর্শন বা ফিলোসফি এই 2টা বিষয় ছাড়া স্কুল পর্যায়ে টু কলেজ পর্যায়ের যত বিষয় আছে সব বিষয়ের কি বলে কোর্স আছে। মানে কি বলে সায়েন্স অথবা কমার্স অথবা আর্টস অথবা ব্যবসায় কি বলে বিজ্ঞান মানবিকের যত বিষয় রয়েছে সব বিষয়ের কিন্তু কোর্স আছে। হ্যাঁ সোহাগ ভাই অথবা আমাদের জুবায়ের স্যার প্লিজ কমেন্টে একটু আমাদের যদি সাবজেক্টগুলো দিয়ে দিতেন যে আমাদের কি কি বিষয়ের কোর্স আছে প্লিজ, তাহলে সুবিধা হইতো আমাদের ভাই বোনদের জন্য। হ্যাঁ তো যাই হোক, যেটা বলছিলাম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি পরীক্ষা দিতে পারবেন, 2টা 100 মার্কের পরিপূর্ণ এনটিআরসি যেমনে পরীক্ষা নেয় ঠিক অমনে হুবহু পরীক্ষা দেবেন। আর এটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আপনি নিজেকে শেষ মধ্যে যাচাই করতে পারবেন যে আপনার প্রস্তুতি কতটুকু মার্ক অর্জন করার মতো আপনার প্রস্তুতি হয়েছে। ঠিক আছে ইনশাল্লাহ। আর যেহেতু আমরা আপনার বাংলা ডিপার্টমেন্টে অথবা যে ডিপার্টমেন্টে ভর্তি হবেন সেই ডিপার্টমেন্টে সর্বোচ্চ মার্ক যে পাবে তার খাতাটা আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব, আপনি তার খাতা আপনার খাতার মধ্যে কম্পেয়ার করতে পারবেন। অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধু এই 2টা পরীক্ষার জন্য এই কোর্সে ভর্তি হওয়া উচিত, এটা আমার খেয়াল আর কি। যাই হোক, তাও আপনাদের লাইফ আপনাদের ইচ্ছা, আপনারা কি করবেন। টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। এই জন্য সময় থাকতে যারা কাজে লাগায় তারা জীবনে কোনোদিন ঠকে না। ঠিক আছে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে অনেকবার বলেছি, আমিও কিন্তু স্টুডেন্ট লাইফে
কি বলে মানে মানে টাকা পয়সা ধার করে কোর্স করেছিলাম, আমার কিন্তু লস হয় নাই, আলহামদুলিল্লাহ লাভ হয়েছে। হ্যাঁ, এগুলোর ফল এখন পাচ্ছি। তো যাই হোক ভাইয়া, 18তম নিবন্ধনের যে কোনো কোর্সে ভর্তি হতে পারবেন, রেকর্ড কোর্স, এবং মাত্র 500 টাকায় আপনি কিন্তু এই কোর্সটাতে ভর্তি হতে পারবেন। সাথে 2টা সাবজেক্টিভ টেস্ট পাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। 100 মার্কের পরিপূর্ণ যেভাবে নিবন্ধন মানে কর্তৃপক্ষ নেই ওইভাবে। এবং হ্যাঁ, অবশ্যই আপনারা কিন্তু আমাদের এই লিখিত মানে আমাদের যে বিসিএস কোর্স রয়েছে ইনশাআল্লাহ, এই বিসিএস কোর্সের সাথে কিন্তু প্রিয় ভাই বোন আমার আপনারা পাবেন হচ্ছে ভাই শীট পাবেন। আপনারা বিসিএস কোর্সের সাথে কি পাবেন ভাইয়া? শীট পাবেন। এই বিসিএস কোর্সের সাথে যে শীট পাবেন এটার দামই আছে অ্যারাউন্ড 2000 টাকার মতো, অ্যারাউন্ড 2000 টাকা শীট পাবেন, অর্থাৎ কোর্স ফি নিচ্ছি আমরা 2999 টাকা। ইভেন প্রিয় ভাই বোন আমার, আপনারা যারা কি বলে অন্য কোর্সগুলোতে ভর্তি হবেন, অর্থাৎ 10 থেকে 20তম গ্রেড অথবা 19তম নিবন্ধন অথবা প্রাইমারি, এই কোর্সগুলোতে কিন্তু আপনারা প্রায় 1000 টাকা সমমূল্যের হাইলাইটস পাবেন, প্রায় 1000 টাকা সমমূল্যের হাইলাইটস পাবেন। এই হাইলাইটসগুলো কিন্তু আমরা কুরিয়ার করে আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকে কালকের মধ্যে যারা ভর্তি হবেন তাদেরকে আমরা আজকে কালকে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আর এই যে দেখেন এই হাইলাইটসগুলো কিন্তু এই হাইলাইটসগুলো কিন্তু কুরিয়ার করে আমরা পাঠিয়ে দিব। জাস্ট এই হাইলাইটসগুলো পড়বেন আর ক্লাস করবেন। আমি আবার বলছি, আপনারা জাস্ট ভর্তি হওয়ার পর আমাদের ক্লাসগুলো মন দিয়ে করবেন ইনশাআল্লাহ, এবং এই হাইলাইটসগুলো মন দিয়ে পড়বেন ইনশাআল্লাহ। অন্য বাজারের কোনো বই টাচও করতে হবে না যদি এইগুলো পরিপূর্ণভাবে মন দিয়ে পড়েন আর আমাদের ক্লাসগুলো করেন। কারণ 18তম নিবন্ধনে কিন্তু আমাদের সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট পাস করেছে, অথবা প্রাইমারিতেও কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট পাস করেছে। ঠিক ক্লিয়ার ইনশাআল্লাহ? হ্যাঁ, ভর্তি হওয়ার জন্য নাম্বার আমি নাম্বার দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। 01767 আচ্ছা, আমি আমাদের হচ্ছে নাম্বারটা আবার বলে দিচ্ছি, 01767265758। ওকে ভাই, আমি আবার একটু মুছে দিচ্ছি, ক্লিয়ার করে লিখে দিচ্ছি, 5758 01939964623 01767265758 01939964623। এই দুটো নাম্বারে হচ্ছে ভাইয়া বিকাশ প্লাস নগদ পার্সোনাল। আপনাদেরকে আমি অনেকবার বলেছি বিকাশ প্লাস নগদ পার্সোনাল, বিকাশ প্লাস নগদ পার্সোনাল। সো অবশ্যই এই দুটো নাম্বারে সেন্ড মানি করবেন প্লিজ। এই দুটো নাম্বারে সেন্ড মানি করে আপনারা এই দুটো নাম্বারে কল দিবেন। এই দুটো নাম্বারে সেন্ড মানি করে অবশ্যই এই দুটো নাম্বারে কল দিলে আমরা আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেব ইনশাআল্লাহ। এই দুটো নাম্বারে কল করে এই দুটো নাম্বারে আপনারা কি করবেন ভাইয়া? টাকা সেন্ড মানি করে অবশ্যই কল করবেন, আমরা অ্যাড করে দেব, ঠিক আছে ইনশাআল্লাহ। তো সবাই একটু দ্রুত মেহেরবানি করে ভর্তি হয়ে যান, কারণ এই অফারটা কিন্তু শেষ হয়ে যাবে প্রিয় ভাই বোন আমার, জাস্ট আগামীকালকেই শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ শুক্রবার রাত 12টা পর্যন্ত। আমরা সবার অনুরোধে অফারটা কিন্তু বাড়িয়ে দিয়েছি। আগামীকাল রাত 10টা পর্যন্ত ছিল, যান 12টা পর্যন্ত করে দিলাম, যেহেতু আগামীকাল অনেকেই অনুরোধ করেছেন রাত 12টা পর্যন্ত। তো আগামীকাল রাত 12টার মধ্যে যারা ভর্তি হবেন তারা কিন্তু এই কোর্সে ভর্তি হতে পারবেন এই অফারটাতে। আর এরপর থেকে যারা ভর্তি হবেন তারা কিন্তু 2200 টাকায় পেমেন্ট করতে হবে, কারণ এখানে আপনি 1000 টাকা শীট পাবেন, সাথে পাবেন 4টা বিষয়ের পরিপূর্ণ ক্লাস, বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ এবং আইসিটি বা আরো যে আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে এটার পরিপূর্ণ প্রিপারেশন কিন্তু নিতে পারবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। প্রাইমারি, হ্যাঁ, ইসলাম শিক্ষা কলেজ আছে ভাইয়া, আছে, সব বিষয় আছে। আমি আবার বলে দিচ্ছি ইনশাআল্লাহ, আমাদের কোর্স ফি মূলত 2200 টাকা। ঈদ উপলক্ষে আমরা ঈদ সালামে দিচ্ছি মাত্র 1650 টাকায় আপনি কোর্সে ভর্তি হতে পারবেন। বিসিএস কোর্সে মাত্র 2999 টাকা। ইভেন 18তম নিবন্ধনের লিখিত রেকর্ড কোর্সে ভর্তি হতে পারবেন মাত্র 500 টাকায়, সাথে আপনি 2টা সাবজেক্টিভ এক্সাম পাবেন। আর আমাদের এই 3টা কোর্সে 1000 টাকার হাইলাইটস পাবেন, 17 বিসিএস 2000 টাকার শীট পাবেন। বিকাশ নাম্বার রয়েছে 01767265758 01939964623। উপরে নাম্বারগুলোতে টাকা সেন্ড মানি করে উপরে 2টা নাম্বারে আপনারা কল করলেই আমরা আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। এবং সবশেষে এটা বলে বিদায় নিচ্ছি, আপনাদের যারা পরিচিত বন্ধু বান্ধব রয়েছে অথবা শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদেরকে অবশ্যই জানিয়ে দিবেন যে জব মেডিসিন আমাদেরকে ভালোবেসে ঈদ সালামে দিয়েছে, অথবা ঈদ উপলক্ষে আমাদেরকে কি বলে আমাদের যাদের আর্থিক ফিনান্সিয়াল সমস্যা রয়েছে বা আর্থিক সমস্যা রয়েছে তাদেরকে স্যাররা ভর্তি হওয়ার জন্য কোর্স ফি কমিয়ে দিয়েছে। ঈদের পরে কিন্তু আবার 2200 টাকা দিয়ে ভর্তি হতে হবে। সো আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে অবশ্যই বলবেন ইনশাআল্লাহ। তাহলে আশা করি আপনার কথা শুনে তারা যদি আমাদের কোর্সে ভর্তি হয়ে তাদের চাকরি হয়, সারা জীবন সেই মানুষটা আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে, আপনার জন্য সারা জীবন সেই মানুষটা ভালোবাসা দিবে অথবা দোয়া করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।